হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রধানত আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রথম অধ্যায়। আমরা জানি যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে আমরা দুটো গ্রুপ পড়েছিলাম, গ্রুপ এ আর গ্রুপ বি। আর দ্বিতীয় সেমিস্টারে আমাদের দুটো গ্রুপ পড়তে হবে, গ্রুপ সি আর গ্রুপ ডি। সেই গ্রুপ সি হচ্ছে আমাদের শিক্ষার মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন। সেখানে ইউনিট 1 এবং ইউনিট 2 রয়েছে। ইউনিট 1 রয়েছে শিক্ষা ও মনোবিদ্যা, তার আন্ডারে রয়েছে আজকের আমাদের যেটা আলোচনা করব ইউনিট 1 এর শিক্ষা মনোবিদ্যার অন্তর্গত মনোবিদ্যা বা সাইকোলজির ধারণা, আর এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষাগত মনোবিদ্যা বা শিক্ষা মনোবিদ্যার যে ধারণা রয়েছে তার সংজ্ঞা জানবো, সেটা কোথা থেকে এলো সেটা জানবো, শব্দগত অর্থ জানবো, প্রকৃতি জানবো, বৈশিষ্ট্য জানবো, তার যে সমস্ত বিভাগ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা তো গ্রুপ সি ইউনিট 1টা শুধু জানলাম, ইউনিট 2তে কি আছে, গ্রুপ ডির ইউনিট 1-2তে কি আছে সেগুলো জানার জন্য সিলেবাসটা আমাদের প্রথমে ভালো করে বুঝতে হবে। সিলেবাসের ভিডিওটা যারা এখনো দেখোনি, প্লে লিস্টে চলে যাও, সেখানে 11 এবং 12 এর প্লে লিস্ট আলাদা আলাদা করা আছে। সেখান থেকে সিলেবাসটা খুব ভালো করে বুঝে নাও, খাতায় টুকে নাও, নিয়ে খুব ভালো করে রেখে দাও তোমার কাছে, যত্ন করে রেখে দাও। তার আগে অবশ্যই বলবো, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছতে পারে। আর ভিডিওর বিষয়ে কোনো কিছু মতামত জানাতে চাইলে আমাদের কমেন্ট করো। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে তোমরা চলে এসো, তোমাদের সঙ্গে কথা হবে, তোমাদের যে সমস্ত বিষয়ে কোয়ারিজ রয়েছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা একসঙ্গে অনেক ভালো রেজাল্ট করার চেষ্টা করবো এডুকেশনে। সর্বোপরি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। যেমন এর পরবর্তী ক্লাসে আমরা সংবেদন, ধারণা, প্রত্যক্ষণ, এই বিষয়গুলো আলাদা আলাদা করে ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব, যাতে ভিডিওগুলো ছোট হয় এবং তোমাদের কাছে অনেক বেশি মনোগ্রাহী হয়। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে সবাই, ভিডিওগুলোকে অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে। আর যাদের মনে হচ্ছে অনলাইন পড়তে চাও, তারা ওই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো, অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। সেখানে আমরা নিয়মিত নোটস লেখাবো, নোটসগুলো প্রোভাইড করব এবং সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে এটা ভেবো না যে ইউটিউবে ক্লাস থাকবে না, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি ইউটিউবে বোঝানোর চেষ্টা করব। অনলাইন ক্লাস তাদের জন্য যারা 1:1 আমার সঙ্গে কথা বলতে চাইছো, একটু ভালোভাবে নোটস গুলো নিতে চাইছো, তারা কিন্তু চাইলে অনলাইন ব্যাচটা তোমরা জয়েন করতে পারো। এখানেও আমরা ফোন নম্বর রয়েছে, সেখান থেকেও তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি এবার ক্লাসে চলে যাব। আমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের তাহলে গ্রুপ সি এর ইউনিট 1 এর প্রথম অধ্যায় হচ্ছে শিক্ষা মনোবিদ্যার অর্থ, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজির মিনিং, তাই তো? সেখানে আমরা মনোবিদ্যা সম্পর্কে প্রথমে জানবো। মনোবিদ্যা কিন্তু দীর্ঘদিন যাবৎ দর্শনের একটা অংশ হিসেবে আলোচিত হতো। প্রধানত পাশ্চাত্য দর্শনে, গ্রিসের কথা যদি আমরা বলি, সেখানে ডেমোক্রিটাস, সক্রেটিস, প্লেটো, তারা কিন্তু মনোবিদ্যার আলোচনা করতেন, কিন্তু সেটা দর্শনের অংশ হিসাবে। সর্বপ্রথম অ্যারিস্টটল, অর্থাৎ যিনি ছিলেন প্লেটোর শিষ্য। এখানে একটা মজার বিষয় ছোট্ট করে বলে রাখি, যদিও সেটা আমাদের পাঠ্য বিষয় নয়। সক্রেটিস, সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো, প্লেটোর শিষ্য হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিষ্য হচ্ছে আলেকজান্ডার। ঠিক আছে? এটা কিভাবে মনে রাখবো আমরা সহজে, একটা ছোট্ট ট্রিক্স আছে, SP, স্পা। ঠিক আছে? স্পার মাধ্যমে মনে রাখবো। এস থেকে সক্রেটিস, পি থেকে প্লেটো, এ থেকে অ্যারিস্টটল, আর এ থেকে আলেকজান্ডার। আলেকজান্ডার কোনো শিক্ষাবিদ ছিলেন না, সবাই জানো কালজয়ী একজন সম্রাট ছিলেন। তো এই যে আমাদের মনোবিদ্যা বা সাইকোলজি, এইখানে একটা মজার বিষয় আছে। মনোবিদ্যা বানানটা কিন্তু তোমাদের যখন করতে হবে, ইংরেজিতে যখন তোমরা বানান করবে, তখন কিন্তু সাইকোলজি বানানটা মনে রাখার জন্য আমরা একটু যদি সহজ করে নিতে যাই, তখন কিন্তু উচ্চারণ করবে PCLOJI। সাইকোলজিটা এইভাবে মনে রাখতে হবে। সাইকোলজি এস দিয়ে কিন্তু শুরু নয়, পি দিয়ে শুরু। পিসি চলো যাই, দেখো সাইকোলজি, মনোবিদ্যার যে ইংরাজি ওয়ার্ডটা সেটা হচ্ছে সাইকোলজি। আমরা এক্ষুনি যাব, সেটা কোথা থেকে এলো, তার অর্থ কি, সেগুলো আমরা জানবো। তাহলে প্রথম মনোবিদ্যার পৃথক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন কে? অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তার ডি অ্যানিমা গ্রন্থে, বানানটা রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ডি অ্যানিমা তার একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে সর্বপ্রথম মনোবিদ্যা বা সাইকোলজিকে পৃথক একটা বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন। আর এই মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার সর্বপ্রথম কে তৈরি করেন? জার্মান মনোবিদ ভুন্ড। ঠিক আছে? 1879 সালে। কি বললাম? 1879 সালে মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার প্রথম নির্মাণ করেন
জার্মান মনোবিদ ভুন্ড। এইটা হচ্ছে কনসেপ্ট। মনোবিজ্ঞান সম্পর্কে আমরা প্রাথমিকভাবে জানলাম। এবার আমরা মনোবিজ্ঞানের বা সাইকোলজির যে উৎপত্তিগত অর্থ রয়েছে সেটা একটু জেনে নেব। আমাদের এই যে মনোবিদ্যার ইংরাজি প্রতিশব্দ কি? সাইকোলজি। সাইকোলজি শব্দটা আমরা কিভাবে সহজে বানানটা মনে রাখতে পারি তোমাদের বলেছিলাম। তাহলে সাইকোলজি PSY, সাই কো লো জি। আমরা সহজে মনে রাখতে কি করব? পিসি চ লো যায়। এইভাবে মনে রাখলে আমাদের কি হয়ে যায়? পিসি চলো যায়। তাহলে এটা হচ্ছে সাইকোলজি। এই সাইকোলজি শব্দটা এসছে দুটো গ্রিক শব্দের সমন্বয়। একটা হচ্ছে সাইকি, PSYCHE, সাইকি। আর একটা হচ্ছে লোগোস, LOGOS, LOGOS। এই দুটো শব্দের সমন্বয়। ঠিক আছে, একদম ক্লিয়ার হলো। তাহলে সাইকোলজি শব্দটা এসছে দুটো শব্দের সমন্বয়ে, একটা হচ্ছে সাইকি, একটা হচ্ছে লোগোস। এই সাইকি শব্দের অর্থ হচ্ছে আত্মা। তাহলে কি বললাম? সাইকি শব্দের অর্থ হচ্ছে আত্মা বা সোল, SOUL, সোল। সোল বা আত্মা। বলেন না সে আমি তোমার সোলমেট, সেই তেমনই সোল। আর এই লোগোস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান। তাহলে অ্যাকচুয়ালি সাইকোলজি শব্দের শব্দগত অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ হলো কি? আত্মার বিজ্ঞান। ক্লিয়ার একদম সবাইয়ের? মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি। সাইকোলজি শব্দটা এসছে সাইকি আর লোগোস থেকে, গ্রিক শব্দে দুটো, যাদের অর্থ হচ্ছে আত্মা। সাইকি মানে আত্মা, আর লোগোস মানে হচ্ছে বিজ্ঞান। তাহলে হয়ে গেল কি? ব্যুৎপত্তিগত ভাবে মনোবিদ্যার অর্থ হয়ে গেল আত্মার বিজ্ঞান। এটা একদম তোমার আত্মার সঙ্গে গেঁথে নাও, সারা জীবন কখনো ভুললে চলবে না। এবার আমরা মনোবিদ্যার বিভিন্ন যুগে বিভিন্ন তার অর্থের পরিবর্তন হয়েছে, তার ধারণার পরিবর্তন হয়েছে, সেইটা আমরা একটুখানি দেখে নেব। মনোবিদ্যার অর্থের যে পর্যায়গুলো রয়েছে বা মনোবিদ্যার যে ক্রমবিকাশ রয়েছে সেটা একটু দেখে নেব আমরা। মনোবিদ্যার বা সাইকোলজির ধারণার কিন্তু বিভিন্ন সময়ে পরিবর্তন হয়েছে। এই ধারণার একটা ক্রমবিকাশ আমরা দেখতে পাই, সেটা একটুখানি আমরা দেখে নিই। তাহলে মনোবিদ্যার যে ধারণা রয়েছে, প্রথম পর্যায়ে একদম আমাদের যেখানে রয়েছে ডেমোক্রিটাস রয়েছেন, প্লেটো, অ্যারিস্টটলরা সমর্থন করেছিলেন, সেখানে কিন্তু এই মনোবিদ্যার যে ব্যুৎপত্তিগত অর্থ সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মনোবিদ্যাকে আত্মার বিজ্ঞান বলা হয়েছে। এইবার দেখা গেল এটা যদি একটা বিজ্ঞান হিসেবে স্বীকৃত হলো পরবর্তীকালে, তাহলে আত্মার তো কোনো অস্তিত্ব নেই, আত্মাকে দেখা যায় না। সেই জন্য করে এই ধারণা থেকে তারা সরে এলো, আমাদের মনোবিদগণ এই ধারণা থেকে সরে এলো। আসার পরে মনোবিদ্যাকে বলা হলো মনের বিজ্ঞান। এক্ষেত্রে সমর্থক কারা? এই মনের বিজ্ঞানের সমর্থক ছিলেন কান্ট ছিলেন। কান্টের নাম তোমরা দর্শনে শুনেছো। টিচেনার ছিলেন, আর ছিলেন ম্যাকডুগাল। ম্যাকডুগালের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, ম্যাকডুগাল। তাহলে কান্ট, টিচেনার, ম্যাকডুগাল এরা হচ্ছে মনোবিজ্ঞানের অর্থ যেখানে মনের বিজ্ঞান তার সমর্থক। আত্মার মতো যেহেতু মন ও পর্যবেক্ষণ পরীক্ষণ যোগ্য নয়, সেই জন্য করে আবার এই ধারণা থেকে মনোবিদগণ সরে এলেন। এসে নতুন করে ধরা হলো যে মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান। ঠিক আছে, চেতনার বিজ্ঞান বলেছেন কারা? মনোবিদ লক, হবস, টিচেনারও এখানে ছিলেন। তাছাড়াও ছিলেন আমাদের উইলিয়াম জেমস। মনোবিদ অ্যাঞ্জেল এখানে বলেছিলেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস, অর্থাৎ মনোবিদ্যা হলো চেতনার বিজ্ঞান। ঠিক আছে, এইবার যেহেতু চেতনার বিজ্ঞান শুধু বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি মনের কটা অংশ? চেতন স্তর আছে, প্রাকচেতন স্তর আছে, অবচেতন স্তর আছে। তাহলে শুধুমাত্র যদি আমরা চেতন স্তর নিয়ে মনোবিদ্যার আলোচনা করি হবে না। কারণ কি, মানব জীবন বা মানুষের ক্ষেত্রে আমি যদি বলি বা মানুষের ক্ষেত্রে যদি বলি, এই তিনটে স্তরই গুরুত্বপূর্ণ। তো আমরা পরবর্তীতে জানবো এই বিষয়ে। যেমন চেতন স্তরের গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি প্রাকচেতন এবং অবচেতন স্তরেরও গুরুত্ব রয়েছে। সেই জন্য মনোবিদ্যাতে শুধুমাত্র তাহলে আমরা চেতন স্তরের বিজ্ঞান বলতে তো পারছি না, বা চেতনার বিজ্ঞান বলতে পারছি না। তাহলে এই ধারণা থেকে আবার সরে আসা এলো। পরবর্তীকালে আধুনিক যুগের যে আমাদের মনোবিদগণ রয়েছেন, যেমন রয়েছেন ওয়াটসন রয়েছেন, ম্যাকডুগাল রয়েছেন, স্কিনার রয়েছেন, এই সমস্ত নতুন যে মনোবিদগণ বা আধুনিক যে মনোবিদগণ, তারা মনোবিদ্যাকে বললেন এটা হচ্ছে আচরণের বিজ্ঞান। মনোবিজ্ঞানের ক্ষেত্রে আচরণ নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? এক্ষেত্রে একজন মনোবিজ্ঞানী বলেছেন যে মনোবিজ্ঞান প্রথমে হারালো তার আত্মাকে, তারপর হারালো তার মনকে, তারপর হারালো তার চেতনাকে, অবশেষে সে এখন আচরণের বিজ্ঞান বা আচরণ নিয়ে আলোচনা করে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? প্রথমে কাকে হারিয়েছে? আত্মাকে হারিয়েছে, তারপর মনকে হারিয়েছে, তারপর চেতনাকে হারিয়েছে, আর অবশেষে কি করছে? অবশেষে আচরণ নিয়ে আলোচনা করছে। আচরণের বিজ্ঞান হিসেবে কারা সমর্থন করছেন? স্কিনার রয়েছেন, থর্নডাইক রয়েছেন, ওয়াটসন রয়েছেন। এরা সবাই বলছেন মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান।
তাহলে টোটালটা যদি আমরা একবার ভালো করে দেখে নিই, তাহলে মনোবিজ্ঞান কি? প্রথমে ছিল আত্মার বিজ্ঞান, সেখানে ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, প্লেটো এরা সমর্থন করেছেন সেখানে। দ্বিতীয় পর্যায়ে হয়ে গেছে মনের বিজ্ঞান, সেক্ষেত্রে কারা সমর্থন করেছেন? কান্ট, টিচেনার, ম্যাকডুগাল এরা সমর্থন করেছেন। তৃতীয় পর্যায়ে মনোবিজ্ঞান হয়ে গেল চেতনার বিজ্ঞান, সেখানে লক, হবস, উইলিয়াম জেমস এরা সমর্থন করেছেন। আর চতুর্থ পর্যায়ে মনোবিজ্ঞান হয়ে গেল আচরণের বিজ্ঞান, বর্তমানে যেটা আমরা নিয়ে মনোবিজ্ঞান নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আচরণের বিজ্ঞান, সেটা কারা সমর্থন করেছেন? স্কিনার, থর্নডাইক, ওয়াটসন, প্যাভলভ প্রমুখ মনোবিদগণ। তাহলে এই ছিল আমাদের মনোবিজ্ঞানের ক্রমবিকাশের পর্যায়গুলো। ঠিক আছে, তোমরা একটু ভালো করে লিখে নাও খাতায় এগুলো। এই যে মনোবিদ্যা বা সাইকোলজির যে সংজ্ঞাগুলো রয়েছে, আমরা তার মধ্যে কিছু উল্লেখযোগ্য সংজ্ঞা দেখে নেব। প্রথমে মনোবিদ বোরিং বলছেন, সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান নেচার, অর্থাৎ মনোবিদ্যা হলো মানব প্রকৃতির অনুশীলন করা বা আলোচনা করা। তাহলে মনোবিদ বোরিং কি বললেন? সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান নেচার, যেটা মানুষের প্রকৃতি নিয়ে আলোচনা করে বা মানব প্রকৃতি নিয়ে আলোচনা করে। মনোবিদ ক্রো তিনি কি বলছেন? সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান রিয়াকশন, অর্থাৎ কি? মনোবিদ্যা হলো মানুষের আচরণ আর মানুষের যে সম্পর্ক সেই সম্বন্ধীয় আলোচনা বা সেই সম্বন্ধীয় অনুশীলনকে আমরা বলছি কিন্তু মনোবিদ্যা বা সাইকোলজি। মনোবিদ স্কিনার কি বলছেন? মনোবিদ্যা হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞান। মনোবিদ্যা কি? আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞান। আর আমাদের মনোবিদ ম্যাকডুগাল কি বলছেন? মনোবিদ্যা হলো জীবের আচরণ অনুশীলনকারী বস্তুনিষ্ঠ বিজ্ঞান। তাহলে আমরা যদি দেখি, এই যে আমরা বিভিন্ন মনোবিদ বা দার্শনিকের আমরা দেখলাম, সংজ্ঞাগুলো দেখলাম, তারা মনোবিদ্যা সম্পর্কে কি বলেছেন, এগুলো থেকে মোটামুটি একটা বিষয় ক্লিয়ার হলো যে মোটামুটি আধুনিক কালে সমস্ত মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান হিসাবে কিন্তু তুলে ধরেছে, তাই না? তাহলে সর্বোপরি আমরা একটা নিজেদের মতো করে একটা সংজ্ঞা বলতে পারি যে মনোবিজ্ঞান হলো আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ একটা বিজ্ঞান, যেখানে মানুষের কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়ে থাকে বা মানব জীবনের সমস্ত রকম যে কার্যকলাপ রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে। তাহলে মনোবিদ্যার সংজ্ঞা মোটামুটি আমরা একটা জানলাম যে মনোবিজ্ঞান হলো আচরণের একটা বিজ্ঞান, যেটা মানুষের বিভিন্ন ক্রিয়াকর্ম, মানুষের বিভিন্ন কাজকর্ম, মানুষের বিভিন্ন কার্যকলাপ সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করে। তাহলে তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নাও। নেওয়ার পরে এবার আমরা মনোবিজ্ঞানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটা একটু দেখে নেব। আমাদের মনোবিদ্যার যে শাখাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা যদি একটুখানি দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। প্রধানত মনোবিদ্যাকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি, অনেকে এটাকে পিওর সাইকোলজি বলে থাকেন, আর একটা হচ্ছে অ্যাপ্লায়েড সাইকোলজি বা ফলিত মনোবিদ্যা। এই দুটো ভাগ। এখানে আমাদের অ্যাপ্লায়েড যে সাইকোলজি রয়েছে তার অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে কতকগুলো ভাগ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথম হচ্ছে শিশু মনোবিদ্যা, তারপর হচ্ছে সমাজ মনোবিদ্যা, তারপর হচ্ছে অস্বাভাবিক মনোবিদ্যা, তারপরে রয়েছে শিক্ষা মনোবিদ্যা, আর তারপরে রয়েছে শিল্পগত মনোবিদ্যা। তাহলে মনোবিদ্যার প্রধানত দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে পিওর সাইকোলজি বা এক্সপেরিমেন্টাল সাইকোলজি, আরেকটা হচ্ছে অ্যাপ্লায়েড সাইকোলজি বা ফলিত মনোবিদ্যা বা প্রয়োগমূলক মনোবিদ্যা, যেখানে প্রয়োগমূলক মনোবিদ্যার অনেকগুলো ভাগ রয়েছে। তার মধ্যে কয়েক কটা ভাগ আমরা জেনেছি। শিশু মনোবিদ্যা জেনেছি, সমাজ মনোবিদ্যা জেনেছি, অস্বাভাবিক মনোবিদ্যা জেনেছি, শিক্ষা মনোবিজ্ঞান জেনেছি বা মনোবিদ্যা জেনেছি, আর শিল্পগত মনোবিদ্যা জেনেছি। এর মধ্যে আমাদের পাঠ্য বিষয় যেটা, সেটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা বা এডুকেশনাল সাইকোলজি। তাহলে আমরা কি জানলাম এইটুকু বিষয়ের মধ্যে দিয়ে? যে অ্যাপ্লায়েড সাইকোলজি বা ফলিত মনোবিদ্যার একটা অংশ হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। এবার আমাদের আলোচনা করতে হবে শিক্ষা মনোবিদ্যাটা কি জিনিস সেটা। শিক্ষা মনোবিদ্যা কি জিনিস সেটা জানার পূর্বে আমাদের কিন্তু শিক্ষাটা কি জিনিস আমরা জানবো। তোমরা সবাই ফার্স্ট সেমিস্টারে পড়েছো শিক্ষা কি, কোথা থেকে এসেছে, সেখানে এডুকেশন শব্দের 6টা মোটামুটি উৎস ধরা হয়, সেখান থেকে শিক্ষার মানে আমরা জেনেছি। আর বিভিন্ন শিক্ষাবিদ, মনোবিদ, দার্শনিক, সমাজের বিভিন্ন গুণীজনের যে শিক্ষা সংক্রান্ত সংজ্ঞা রয়েছে সেগুলো আমরা জেনেছি। সেখানে মোটামুটি একটা বিষয় আমাদের ক্লিয়ার হয়েছে যে শিক্ষা বলতে আমরা কি বুঝছি, যে একটা ব্যক্তির মধ্যে কিছু একটা সত্তা রয়েছে, কিছু একটা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটানো বা সেটাকে সম্পূর্ণভাবে কাজে লাগানো, তার মধ্যেকার যে শক্তি বা যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো সম্পূর্ণ পরিস্ফুটন করার প্রক্রিয়াটাই হচ্ছে শিক্ষা। আর একটা জিনিস আমরা জেনেছি কি, শিক্ষা কিন্তু কোনোভাবে একটা নিয়ন্ত্রণ করা যায় না, এর একটা জীবনব্যাপী প্রক্রিয়া, তাই না? আমাদের বিবেকানন্দ বলো বা বিভিন্ন পাশ্চাত্য যারা শিক্ষাবিদ রয়েছেন বা বিভিন্ন শিক্ষাবিদ, তারা অ্যাকচুয়াল বিষয় যেটা বলতে চেয়েছেন
যে একটা ব্যক্তির মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, কিছু সুপ্ত সম্ভাবনা রয়েছে, সেগুলো বাইরে নিয়ে আসার প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে শিক্ষা। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা যা যা কার্যকলাপ করছি সমস্ত বিষয়টা কিন্তু শিক্ষার মধ্যেই পড়ে। আরেকটা বিষয় কি, আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। এটা হলো একটা শিক্ষার কনসেপ্ট। তাহলে শিক্ষাটা মোটামুটি তোমরা সবাই জানো। আর একটুখানি কনসেপ্টটা আমরা শুধু ঝালিয়ে নিলাম, শিক্ষা বলতে কি বুঝছি। আমরা তো আগের সেমিস্টারে পড়েছি, শিক্ষার প্রকৃতি পড়েছি, বৈশিষ্ট্য পড়েছি, শিক্ষা কি কি ধরনের হয় সেগুলো জেনেছি, নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা মুক্ত শিক্ষা যেটা রয়েছে, আমাদের বিভিন্ন সংস্থাগুলো আমরা জেনেছি, কেমন ভাবে আমাদের শিক্ষা হয় সেগুলো আমরা জেনেছি, তাই না? তাহলে এটা নিয়ে নতুন করে আর কিছু বলছি না, এবার আমরা সরাসরি চলে যাব শিক্ষা মনোবিদ্যা বা এডুকেশনাল সাইকোলজিটা কি সেটা সম্পর্কে। শিক্ষা মনোবিদ্যা বা এডুকেশনাল সাইকোলজি এটা কি? এটা হচ্ছে মনোবিজ্ঞানের একটি ফলিত শাখা বা অ্যাপ্লাইড মনোবিজ্ঞানের একটা শাখা, যা শিশুর শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করে বা আচরণকে পর্যালোচনা করে এবং মনোবিজ্ঞানের যে তত্ত্ব রয়েছে সেগুলো শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ ঘটায়। একজন শিক্ষার্থীকে সম্পূর্ণভাবে জানার জন্য, বোঝার জন্য তথা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা রচনা করার জন্য কিন্তু মনোবিজ্ঞান প্রয়োজন হয়। এই যে শিক্ষার মনোবিজ্ঞানের সম্পর্ক, এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা আমরা একটুখানি দেখে নিই। প্রথমে মনোবিদ পিল তিনি কি বলছেন, শিক্ষা মনোবিদ্যা হলো শিক্ষার বিজ্ঞান। ঠিক আছে। তারপর মনোবিদ ক্রো তিনি কি বলছেন, শিক্ষা মনোবিদ্যা ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে শিখন হয়, শিখন অভিজ্ঞতার বর্ণনা। তাহলে শিশুর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে শিখন অভিজ্ঞতা, তার বর্ণনা করাই হলো শিক্ষা মনোবিদ্যা। এটা কার মতে? মনোবিদ ক্রো এর মতে। তারপর রয়েছেন আমাদের মনোবিদ কোলেনসনিক, তিনি কি বলছেন, শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা ও উন্নত করতে মনোবিদ্যার যে সকল তত্ত্ব ও নীতি সহায়ক, তার অনুশীলন করা হলো শিক্ষা মনোবিদ্যা। বোঝা গেল? আরো একবার আমরা দেখে নেব মনোবিদ কোলেনসনিক কি বলছেন। মনোবিদ কোলেনসনিক কিন্তু বলছেন শিক্ষা প্রক্রিয়াকে শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা ও উন্নত করতে মনোবিদ্যার যেসব তত্ত্ব ও নীতি সহায়ক, সেগুলোর অনুশীলন করা হচ্ছে বা তার অনুশীলন করা হচ্ছে মনোবিদ্যা। অর্থাৎ আমরা এই যে সংজ্ঞা দেখলাম, তিনটে সংজ্ঞা দেখলাম, আরো অনেকগুলো সংজ্ঞা তোমরা পেয়ে যাবে, বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবে, টেক্সট বইয়ে পেয়ে যাবে, বা তোমরা চাইলে গুগল করে নিতে পারো, সেখান থেকেও পেয়ে যাবে। মনোবিদ্যার সংজ্ঞা পেয়ে যাবে, শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা পেয়ে যাবে। আমরা মোটামুটি এই সংজ্ঞাগুলো দেখে কি বুঝতে পারছি, একটা শিক্ষা কালে বা শিশুর শিক্ষার সময় তার যে আচরণ, সেই বিষয়টা নিয়ে পর্যালোচনা করা, সেটাই হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। একটা শিশুকে বোঝার জন্য বা শিক্ষা ক্ষেত্রে শিশুটা কেমন ভাবে বুঝবে, তার আচরণগুলো কেমন ভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাই কিভাবে উন্নততর আচরণ করতে সাহায্য করা যায়, সেই সম্পর্কিত টোটাল আলোচনাটাই হচ্ছে কিন্তু আমাদের শিক্ষা মনোবিদ্যা বা এডুকেশনাল সাইকোলজি। শিক্ষা মনোবিদ্যা বা এডুকেশনাল সাইকোলজি যদি আমরা প্রকৃতি আলোচনা করতে চাই, তাহলে আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে, এটা একটা প্রয়োগমূলক শাখা। প্রধানত মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব নীতিগুলোকে শ্রেণীকক্ষে প্রয়োগ করে অত্যন্ত উন্নত মানের এবং ছেলেমেয়েদের কাছে অনেক মনোগ্রাহী পরিবেশে শিক্ষাদান করা হয়ে থাকে। সেজন্য আমরা কি বলি, এটা হচ্ছে মনোবিজ্ঞানের একটা প্রয়োগমূলক শাখা, যেখানে সরাসরি শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানকে প্রয়োগ করা হচ্ছে, অ্যাপ্লাই করা হচ্ছে। পরবর্তী পয়েন্ট আমরা কি বলতে পারবো, এটা একটা পৃথক বিজ্ঞান। বর্তমান দিনে এডুকেশনাল সাইকোলজি নিজে একটা পৃথক সাবজেক্ট হিসাবে বা পৃথক বিজ্ঞান হিসাবে আমাদের সামনে উঠে এসেছে, যার মাধ্যমে বিভিন্ন আমরা গবেষণা করতে পারছি, পরীক্ষা করতে পারছি, পর্যবেক্ষণ করতে পারছি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি। এই জন্য এডুকেশনাল সাইকোলজিকে আমরা পৃথক বিজ্ঞান একটা বলতে পারবো। তারপরের পয়েন্ট আমাদের হচ্ছে বিভিন্ন পদ্ধতির সমন্বয়। আমরা এক্ষেত্রে মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতিগুলোকে সমন্বয় সাধন করছি, করার ফলে নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে। এর ফলে কি, শিশু শিক্ষণের ক্ষেত্রে বা যে কোনো শিক্ষণের ক্ষেত্রে বা শিখনের ক্ষেত্রেও বিভিন্ন নতুন একটা দ্বার উন্মুক্ত হয়ে গেছে। আমরা নতুন নতুন পদ্ধতির মাধ্যমে পড়াতে পারছি, নতুন নতুন পদ্ধতির মাধ্যমে পড়তে পারছি, শিখতে পারছি, জানতে পারছি। তাহলে এই যে এডুকেশনাল সাইকোলজির ফলে আমাদের কি হয়েছে, বিভিন্ন পদ্ধতির সমন্বয় সাধন করা সম্ভব হয়েছে।
তারপরে কি হচ্ছে নিজস্ব পরীক্ষা পদ্ধতি। এডুকেশনাল সাইকোলজির বর্তমানে কিন্তু নিজস্ব পরীক্ষা পদ্ধতি রয়েছে, তাই না? সেখানে কি করা হচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের সার্ভে করা হচ্ছে, বিভিন্ন ধরনের কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চ করা হচ্ছে। তার ফলে আমরা বুঝতে পারছি যে আমাদের কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে শিক্ষা ক্ষেত্রে, আর তার সমাধানের কি কি পথ রয়েছে সেগুলো আমরা জানতে পারছি, তাই না? পরবর্তী রয়েছে এটা একটা সমাজ উন্নয়নমূলক বিষয়। একটা সমাজের ক্ষেত্রে শিক্ষা আর সমাজ কিন্তু একই মুদ্রার দুটি রূপ আমরা বলবো। আর যেহেতু আমাদের সমাজ ব্যবস্থাটা শিক্ষা দ্বারা নিয়ন্ত্রিত হয়, আবার শিক্ষাটাও কিন্তু সমাজ ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে এডুকেশনাল সাইকোলজি, এটা কি করছে, মানব কল্যাণ বা সমাজ উন্নয়নের ক্ষেত্রে প্রভূত একটা তার ছাপ রেখে যাচ্ছে, তাই না? পরবর্তী রয়েছে আমাদের কি নতুন নতুন বিভিন্ন কৌশল আবিষ্কার। শিক্ষা মনোবিদ্যা কি করছে, বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আগেও বললাম বা গবেষণা করে চলেছে। তার ফলে কি হচ্ছে, নতুন নতুন বিভিন্ন কৌশল আবিষ্কৃত হচ্ছে। ফলে আমাদের পুরোপুরি সমাজ ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা অনেক উপকৃত হচ্ছে। শিক্ষা ব্যবস্থাটাকে আমরা ধীরে ধীরে উন্নততর করে তুলতে পারছি, তাই না, এই এডুকেশনাল সাইকোলজির মাধ্যমে। এবার আমরা দেখে নেবো এডুকেশনাল সাইকোলজির যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেগুলো সম্পর্কে। শিক্ষা মনোবিদ্যা বা এডুকেশনাল সাইকোলজির বিভিন্ন যে পদ্ধতি রয়েছে সেগুলো যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু যে কোনো ব্যক্তি নিজেকে দেখতে পারে। অন্তর্দর্শনের মাধ্যমে নিজের কোন কোন বিষয়ে সমস্যা রয়েছে, সেগুলো কেমন ভাবে সমাধান সম্ভব এই সম্পর্কে জানতে পারে। এটা হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতি। তারপরে রয়েছে কি পর্যবেক্ষণ পদ্ধতি। এটা আমরা সবাই জানি, যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে পর্যবেক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা আমরা বলতে পারি বিজ্ঞানের প্রথম ধাপ। ওই জন্য একইভাবে শিক্ষা মনোবিদ্যার ক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতির ওপর কিন্তু যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। চিকিৎসামূলক পদ্ধতি, কোন একটা শিক্ষার্থী বা একটা ব্যক্তির কোন একটা সমস্যা হলো, সেই সমস্যা সম্পর্কে আমাদের জানা এবং সেই সমস্যার কিভাবে সমাধান করা সম্ভব সে বিষয়ে আমরা যদি পর্যালোচনা করতে চাই, তাহলে আমাদের চিকিৎসামূলক পদ্ধতির সঙ্গে আমাদের কাজ করতে হবে। বিভিন্ন গাইডেন্স কাউন্সিলিং এই পদ্ধতিগুলোর সঙ্গে আমাদের কাজ করতে হবে। এটা শিক্ষা মনোবিদ্যার অন্যতম পদ্ধতিগুলো। তারপরে রয়েছে কি পরীক্ষামূলক পদ্ধতি। শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন গবেষণার স্কোপ রয়েছে। বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা কি করতে পারি, পরীক্ষামূলক ভাবে শিক্ষা মনোবিদ্যাকে অ্যাপ্লাই করতে পারি, তাই না? সেই জন্য হচ্ছে চিকিৎসামূলক পদ্ধতি। তারপর পরীক্ষামূলক পদ্ধতি, রাশি বিজ্ঞান রয়েছে। আমরা যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে রাশি বিজ্ঞানকে যদি গুরুত্ব দিই, তখন কিন্তু আমরা সেই সত্যটা বা সেই বিজ্ঞানকে অনেক বেশি গ্রহণযোগ্য হবে আমাদের কাছে ওটা। ওই জন্য শিক্ষা মনোবিদ্যার ক্ষেত্রে আমরা রাশি বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি। আর কি রয়েছে, সমাজমিতি। এটা অধ্যাপক জে.এল. মোরেনো এই পদ্ধতির আবিষ্কর্তা। তিনি চেয়েছিলেন একটা দলের মধ্যে কোনো একটা ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া বা একটা দল নিয়ে পর্যালোচনা করার জন্য শিক্ষা মনোবিদ্যার এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আধুনিক যুগে অনেক অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ পদ্ধতি আমরা আলোচনা করলাম। যেমন শিক্ষা মনোবিদ্যার কি প্রয়োজনীয়তা রয়েছে বা নিডস অফ এডুকেশনাল সাইকোলজি যদি আমরা আলোচনা করতে চাই, সেখানে আমরা প্রথমে দেখব শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করতে হবে। মানে অ্যাকচুয়ালি আমাদের একজন শিক্ষাবিদ রয়েছেন অ্যাডামস, তিনি কি বলেছেন, দ্য টিচার টিচ জন ল্যাটিন। মানে শিক্ষক জনকে ল্যাটিন শিক্ষা দেবেন। মানে একজন শিক্ষক তার সাবজেক্ট সম্পর্কে বা তার যে বিষয় বা তার যে ডিসিপ্লিন সম্পর্কে যতটুকু জানবেন, তার সঙ্গে সঙ্গে ততটুকুই একজন শিক্ষার্থীর প্রকৃতি সম্পর্কে জানতে হবে, তার নেচার সম্পর্কে জানতে হবে যে সে কি শিখতে চাইছে। জন যদি ল্যাটিনে শিখতে চায়, তাহলে একজন শিক্ষককে প্রথমে ল্যাটিনটা শিখে এসে তারপর জনকে শেখাতে হবে, তাই না? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে শিশুর যে প্রকৃতি রয়েছে, শিশুর যে চাহিদা রয়েছে, তার প্রবণতা, তার প্রক্ষোভ, তার বিভিন্ন আগ্রহ, এই সমস্ত বিষয় সম্পর্কে জেনে, শিশুর প্রকৃতি জেনে তারপর শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা প্রথম আমরা আলোচনা করতে পারি। তারপর কি রয়েছে, শিশু কেন্দ্রিক শিক্ষা। এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, এই যে এডুকেশনাল সাইকোলজির পরবর্তীকালে বিবর্তনের ফলেই কিন্তু আমাদের এই যে শিশু কেন্দ্রিক শিক্ষাটা এসেছে। তোমরা সবাই জানো, আগে কি করা হতো, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ছিল একটা যান্ত্রিক পদ্ধতিতে। মনে করা হতো যে শিক্ষকই হচ্ছেন জ্ঞানের আধার, জ্ঞানের একটা ঘোড়া, সেখান থেকে উপচে উপচে জ্ঞান এসে তারপর হচ্ছে কি হবে, শিক্ষার্থীরা শিখবে। কিন্তু বর্তমান দিনে সেই ধারণার পরিবর্তন হয়েছে। কেন? এই শিক্ষা মনোবিদ্যার জন্য প্রথমে তার মন, তার আচরণ, তার যে চেতনা, সবগুলোকে আমার জানতে হবে, তারপর শিক্ষা দান করতে হবে। ওই জন্য শিশু কেন্দ্রিক শিক্ষা এলো। এখানে আমাদের একজন মনোবিদ তিনি বলছেন যে আই উইশ টু সাইকোলজাইজ এডুকেশন। ঠিক আছে, মানে কি, আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করে তুলতে চাই। মনোবিদ পেস্তালোচ্চি এটা বলেছেন, আই উইশ টু সাইকোলজাইজ এডুকেশন। তারপর কি বলছে, জীবন বিকাশের ধারা অনুযায়ী শিক্ষা। তাহলে কি করতে হবে, জীবন বিকাশে এক একটা স্তর রয়েছে। আমাদের ছোটবেলা থেকে শৈশব রয়েছে, ইনফ্যান্সি লেভেল, তারপর আমাদের ধীরে ধীরে আমরা যৌবনে আসছি, কৈশোর কালে আসছি, বার্ধক্যে যাচ্ছি, পরপর পরপর বিভিন্ন কাল রয়েছে।
এই কাল অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করতে হবে। একটা 1 এর বাচ্চাকে আমি যদি 5 এর পড়া দিই, নিশ্চয়ই সে পারবে না। আবার একটা 5 এর বাচ্চাকে আমি যদি 1 এর পড়া দিই, তার মধ্যে একটা হীনমন্যতা জাগবে যে এই বিষয়গুলো আমি কি জানি না, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে কি, যে স্তরে রয়েছে সেই স্তর অনুযায়ী যদি আমি শিক্ষা দিতে চাই, সেই জন্য আমাকে কি করতে হবে, এডুকেশনাল সাইকোলজির জ্ঞান থাকতে হবে। তারপরের পয়েন্ট কি রয়েছে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান দিনে চেষ্টা করা হচ্ছে শিক্ষাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার জন্য। বিভিন্ন বৈজ্ঞানিক মেথডকে অ্যাপ্লাই করা হচ্ছে যাতে আমরা শিক্ষাটাকে অনেক বেশি মনোগ্রাহী করতে পারি, উপযোগী করতে পারি, সমাজের ক্ষেত্রে উপযোগী করতে পারি, এবং আধুনিক যে সময়ে আমরা রয়েছি আর ভবিষ্যৎ জীবনের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে পারি। তাহলে শিক্ষার প্রয়োজনীয়তা কি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গুলোর বিকাশ ঘটানো। আচ্ছা, তারপর কি হচ্ছে, শিক্ষার্থীর সঠিক মূল্যায়ন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা ব্যক্তি, তারা ব্যক্তিভেদে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তার আলাদা আলাদা নিডস রয়েছে, আলাদা আলাদা চাহিদা, আলাদা আলাদা তার জায়গা থেকে সে আসছে, আলাদা আলাদা পরিবার থেকে বিলং করছে। অর্থাৎ একটা শিক্ষার্থীর ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে শুধুমাত্র আমরা পুঁথিগত শিক্ষাকে গুরুত্ব দেব না, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো রয়েছে, সে নাচ ভালো পারতে পারে, গান পারতে পারে, খেলাধুলা করতে পারে, বিভিন্ন বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে পারে, তার যেন সঠিক মূল্যায়ন হয়। বর্তমানে ওই জন্য কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা রিপোর্ট কার্ড আনা হয়েছে, যেটাকে বলা হচ্ছে হোলিস্টিক রিপোর্ট কার্ড। এটা কি জন্য আনা হয়েছে, যে শিক্ষার্থীর সর্বোপরি মূল্যায়ন করা হবে। শুধুমাত্র সে বাংলা, ইংরেজি, অঙ্কে এগুলোতে কত পেয়েছে সেটা দেখা হবে না, দেখা হবে তার যে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল এইগুলোর সঙ্গে সঙ্গে তার নাচ গানে কতটুকু পারদর্শিতা রয়েছে, কবিতা আবৃত্তিতে কতটুকু পারদর্শিতা রয়েছে, সে স্কুলে আসতে কতখানি ভালোবাসে, এই সমস্ত আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোতে কতখানি অংশগ্রহণ করে, এই বিষয়গুলোর জন্য আমরা চাইছি শিক্ষার্থীর প্রকৃত যাতে মূল্যায়ন হয়। সে যে বিষয়ে পারদর্শী হোক, সেই বিষয়টাকে আমরা ঘষে মেজে একটা জায়গায় নিয়ে যেতে চাইছি। এই জন্য শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা রয়েছে। তারা বলছে নির্দেশনা, পরামর্শ দান। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক বর্তমান দিনে এসে। গাইডেন্স এন্ড কাউন্সিলিং, আমরা ইংরেজি শব্দটার সঙ্গে একটু বেশি সড়গড় বা আমরা বেশি করে জানি। শিক্ষার্থীদের বিভিন্ন রকমের বর্তমানে সমস্যা দেখা যাচ্ছে, তার পারিবারিক সমস্যা, তার ব্যক্তিগত বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য এবং শিক্ষার্থীকে সঠিক পথ নির্দেশনা করার জন্য, বা ব্যক্তিগত জীবনে সে পরবর্তীকালে বৃত্তিমূলক কোন স্থানে থাকবে তার পেশা প্রবেশের ক্ষেত্রে, এই বিষয়গুলো দেখা হচ্ছে। সেটা হচ্ছে গাইডেন্স এন্ড কাউন্সিলিং। অনেকগুলো মানুষকে একসঙ্গে যখন আমরা কোনো কিছু পরামর্শ দান করছি বা কোনো কিছু বিষয়ে আমরা জানান দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের পরামর্শ দান। যখন ব্যক্তিগতভাবে এক একজন 1:1 বা সামান্য একটা দলের কাউকে আমরা বোঝাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে তখন আমাদের কাউন্সিলিং। তাহলে এই হচ্ছে গাইডেন্স এন্ড কাউন্সিলিং বিষয়টা কিন্তু আমাদের শিক্ষা মনোবিদ্যার একটা অংশ, যেটা বর্তমান দিনে অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয়। তারপরে কি হচ্ছে, শিক্ষণ পদ্ধতি। বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি রয়েছে, সেগুলো শিক্ষা মনোবিদ্যার উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে। একটা শিক্ষার্থীর মননকে বোঝার জন্য, তার আচরণ ধারাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই শিক্ষা মনোবিদ্যার আমরা অ্যাপ্লাই চলেছি। এছাড়াও অনেক অনেক বিষয় আছে, সেগুলো যেমন কি, এছাড়া বিষয় হচ্ছে আমাদের যেটা বিষয় নির্বাচনের ক্ষেত্রে আমরা কোন শ্রেণীতে কি কি বিষয় রাখবো, কোন বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে, বা আমার যে ধরনের শিক্ষার্থী রয়েছে তাদের যে চাহিদা, তাদের যে মোটিভেশন, তাদের যে প্রাক্ষবিক বিকাশ, এই সমস্ত বিষয়ের গুলোর উপরে তার সর্বাঙ্গীন বিকাশের জন্য আমাদের বিষয়গুলো নির্বাচন করতে হবে। এক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। এই সমস্ত বিষয়গুলো হলো শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা। তোমরা চাইলে এই বিষয়টা খুব ভালো করে দেখে নাও, স্ক্রিনশট করে নাও, ফিরিয়ে ফিরিয়ে একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করো। শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা কিন্তু বর্তমান বিশ্বে, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে? শিক্ষা ও মনোবিদ্যা, এডুকেশন আর সাইকোলজি, এই দুজনের যে একটা গভীর সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা এবার আমাদের একটু তলিয়ে দেখতে হবে। তার আগে একটা বিষয় হচ্ছে, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এর মধ্যে থেকে তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার যে বৈশিষ্ট্য রয়েছে, প্রয়োজনীয়তা আলোচনা করেছি আমরা, প্রকৃতি আলোচনা করেছি, তার মধ্যে থেকে তোমরা নিজেরা একটা বৈশিষ্ট্য লিখবে। লেখার পরে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, না হলে ফেসবুক পেজ আছে, সেখান থেকে আমাকে সরাসরি মেসেজ করতে পারো। করে মোটামুটি তোমরা জানাবে যে তোমরা শিক্ষা মনোবিদ্যার বৈশিষ্ট্যটা কতখানি লিখতে পারছো। তাহলে শিক্ষা মনোবিদ্যার যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা দেখতে গেলে আমাদের দুটো দিক থেকে প্রধানত দেখতে হবে। একটা হচ্ছে শিক্ষার বিভিন্ন যে তাত্ত্বিক দিক রয়েছে, সেখানে মনোবিদ্যার কি প্রভাব রয়েছে, আর একটা হচ্ছে শিক্ষার যে হচ্ছে আমাদের ব্যবহারিক দিক রয়েছে, সেখানে মনোবিদ্যার কি কি প্রভাব রয়েছে। ঠিক আছে, এই দুটো তাহলে আমরা একটুখানি দেখে নিই। শিক্ষার যে তাত্ত্বিক দিক রয়েছে বা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট রয়েছে, থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ এডুকেশন, তার উপর মনোবিদ্যার কি প্রভাব রয়েছে সেগুলো একটু আমরা জেনে নিই। প্রথমে হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। বর্তমান যুগে শিক্ষার উদ্দেশ্য কি? একটা ব্যক্তির সার্বিক বিকাশ সাধন করা বা একটা শিশুর সার্বিক বিকাশ সাধন করা, তাই তো? তো সেক্ষেত্রে আমাদের মনোবিদ্যা কি করছে? ব্যক্তির যে চাহিদা, প্রবণতা, সামর্থ্য রয়েছে,
অর্থাৎ তার যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, ব্যক্তিভেদে যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেইগুলো আমরা মনোবিদ্যার মাধ্যমে জানতে পারছি। তারপর কি হচ্ছে, শিক্ষার যে ওই উদ্দেশ্য পূরণ, শিক্ষার প্রধান উদ্দেশ্য পূরণ, সার্বিক বিকাশ সাধন করা, সেইটা আমরা পূরণ করতে পারছি। এটা হচ্ছে শিক্ষার তাত্ত্বিক একটা দিকের উপর মনোবিদ্যার প্রভাব। তারপরে কি রয়েছে, আমাদের শিক্ষার বিষয়বস্তু নির্বাচন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে একটা ব্যক্তিকে আমার জানতে হবে, তার আচরণগুলো জানতে হবে, তারপরেই কিন্তু আমি বিষয়বস্তুটা নির্বাচন করতে পারবো, যে সে কোন বিষয়ে তার পড়তে হবে, কোন বিষয়ে তার শিক্ষা লাভ করতে হবে, সেটা জানতে পারবো। তাহলে কি বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু মনোবিদ্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তারপরে রয়েছে শিশু কেন্দ্রিকতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বর্তমান দিনে। শিক্ষাটা হচ্ছে কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের ক্ষেত্রে প্রথমে কিন্তু আমাকে শিশুকে জানতে হবে, তাই না? সেই বললাম, প্রথমে জন বা সে শিক্ষার্থী রয়েছে তাকে জানতে হবে। বিভিন্ন মনোবিদ, শিক্ষাবিদ বা আমরাও বুঝতে পারছি বর্তমান দিনে প্রথমে শিশুকে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সমস্ত বিষয়গুলো, তার চাহিদা থেকে শুরু করে তার প্রবণতা, তার ক্ষমতা, তার যে ব্যক্তিভেদে তারা যে আলাদা আলাদা রয়েছে, বা তার পারিবারিক অবস্থা, তার সামাজিক অবস্থা, টোটাল বিষয়টা আমাদের জানতে হবে, তারপর আমরা শিক্ষাদান করতে পারবো। অর্থাৎ তারপরে আমরা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়াটা পর্যালোচনা করতে পারবো। সেই জন্য কি করতে হবে, শিশু কেন্দ্রিকতার ক্ষেত্রে মনোবিজ্ঞানটা কিন্তু আমাদের জানতেই হচ্ছে, বা মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে বিভিন্ন শিক্ষা পদ্ধতি। বর্তমান দিনে বিভিন্ন উন্নত শিক্ষা পদ্ধতি আমরা ব্যবহার করছি। বিভিন্ন শিক্ষাবিদের মেথড বা সেই সমস্ত মেথড গুলো আমরা একত্রিত করে নিয়ে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করছি। তাহলে শিক্ষা পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে বা নতুন নতুন শিক্ষা পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রে মনোবিদ্যার একটা অবদান রয়েছে, বা মনোবিদ্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে কি বলছে, শিশুর সক্রিয়তা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবসময় চাওয়া হয় যে প্রত্যেকটা শিশু যেন সক্রিয়ভাবে পাঠে বা শিখনে অংশগ্রহণ করে। এক্ষেত্রে আমাদের মনোবিদ্যাটা তাহলে জানতে হবে। সাইকোলজি জানলেই তারপর তো সেই শিশুটার আচরণ নিয়ন্ত্রিত করে বা আচরণটা উন্নততর করে আমরা শিক্ষাক্ষেত্রে তাকে নিয়ন্ত্রণ করতে পারবো, শিক্ষাক্ষেত্রে তাকে নিয়ে আসতে পারবো, বা তার আচরণগুলো উন্নত করা শিক্ষার যেমন লক্ষ্য, মনোবিদ্যারও লক্ষ্য। তাহলে এক্ষেত্রে আমরা কি, শিক্ষার এই তাত্ত্বিক দিকের উপর কিন্তু মনোবিদ্যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে বৃদ্ধি আর বিকাশ। শারীরিকগতভাবে, পরিমাণগতভাবে যখন তার পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে বৃদ্ধি, আর সর্বাঙ্গীন ভাবে তার যে পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে বিকাশ। এই বৃদ্ধি বিকাশ সম্পর্কে আমরা পরবর্তীতে অনেক ভালোভাবে জানবো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে। এই বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে কিন্তু মনোবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃদ্ধি বিকাশটা শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। বারবার বলেছি, শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ সাধন। তার সঙ্গে সঙ্গে তার যে শারীরিক বৃদ্ধি রয়েছে সেটারও, সেই বৃদ্ধির ক্ষেত্রেও লক্ষ্য রাখা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। এক্ষেত্রে মনোবিদ্যা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। আচ্ছা, তারপর কি রয়েছে, বিদ্যালয়ের ধারণা। বর্তমান দিনে বিদ্যালয়কে বলা হয়েছে বেটার ব্যালেন্স সোসাইটি, আবার অনেক ক্ষেত্রে বলা হচ্ছে মিনিয়েচার অফ সোসাইটি, মানে সমাজের ক্ষুদ্র সংস্করণ। বিদ্যালয় কিন্তু হচ্ছে সমাজের একটা প্রতিচ্ছবি। আমাদের ভারতীয় যে বিদ্যালয়, সেটা আমাদের ভারতীয় সমাজের প্রতিচ্ছবি। একটা অন্যান্য বিদেশি কোনো বিদ্যালয় সেই দেশের সমাজের প্রতিচ্ছবি। অর্থাৎ বিদ্যালয় থেকে আমরা সমাজ গঠন করি, আবার সমাজ দ্বারা বিদ্যালয় কিন্তু গঠিত হয়। বিষয়টা বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, দুজনেই কিন্তু ইন্টার কানেক্টেড একটা বিষয়। তাহলে কি হচ্ছে, আমাদের বিদ্যালয়ের যে ধারণা বা বিদ্যালয় গঠনের ক্ষেত্রে আমাদের মনোবিদ্যা কাজ করছে। মনোবিজ্ঞান সম্মত বিদ্যালয় কোনটা হবে, যেখানে আমাদের সবার জন্য সমান সুবিধা থাকবে, ছেলে মেয়েদের প্রত্যেকের অংশগ্রহণের সমান সুযোগ থাকবে, সেটা কিন্তু মনোবিজ্ঞান সম্মত একটা বিদ্যালয়, বা সমস্ত ছাত্রছাত্রীর পরিচর্যার একটা সুবিধা থাকবে। পরবর্তী পয়েন্ট আমাদের কি রয়েছে, ব্যতিক্রমী শিশুদের শিক্ষা, যেটা বর্তমানে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নামে অত্যন্ত বেশি পরিচিত। পুরো বিশ্বে এটা একটা এডুকেশনের একটা হট টপিক আমরা বলতে পারি। আমরা চাইছি যে প্রত্যেকটা শিশু যার যা সমস্যা রয়েছে, কেউ হয়তো কোনো কিছু বিষয়ে বেশি পারদর্শী, কেউ কেউ কম পারদর্শী, এই যে ব্যতিক্রমী শিশু, তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে, তাদের কোনো আলাদাভাবে কোনো শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসার দরকার নেই। কারণ কি, যখন আমি কোনো একটা ছেলে বা মেয়ে চোখে কম দেখে, বা তার হাত পা বা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গে তার কিছু পরিমাণে ডিসএবিলিটি রয়েছে বা কিছু পরিমাণে সমস্যা রয়েছে, অনেক ছেলে মেয়ে আবার আইকিউ এর দিক থেকে বা ইন্টেলিজেন্সি কোশ্চেন যেটা আমরা বলছি বুদ্ধাঙ্কের দিক থেকে কেউ এগিয়ে রয়েছে, কেউ পিছিয়ে রয়েছে। সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যদি আমরা বারবার আলাদা বিদ্যালয়ের ব্যবস্থা করি, অন্ধ ছেলে মেয়েদের জন্য আলাদা বিদ্যালয়, এরকম শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা যদি বিদ্যালয় আমরা ব্যবহার করি, তাহলে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওই জন্য আমাদের চেষ্টা করা হচ্ছে যে সেই সমস্ত ছেলে মেয়েদের আমরা নর্মাল ক্লাসরুমে নিয়ে আসি, অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে তারা মিশুক, তারা সমাজের প্রত্যেকে সমাজের এক একটা স্টেক হোল্ডার বলে নিজেদের জানান দিক, এবং তাদের যাতে আমরা সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে পারি, তাদের মূল স্রোতে নিয়ে আসতে পারি। সেই জন্য মনোবিজ্ঞান সম্মত ভাবে এই ইনক্লুসিভ এডুকেশনটা প্রচুর প্রচলন ঘটছে। এই সম্পর্কে আমাদের বিস্তারিত পড়তে হবে। এডুকেশন সাবজেক্টে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা মানবিক দিক, যেটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখব। এই ছিল আমাদের শিক্ষার তাত্ত্বিক দিকের উপরে
যে মনোবিদ্যার প্রভাব রয়েছে সেগুলো, এবার আমাদের শিক্ষার যে ব্যবহারিক দিক রয়েছে সেগুলো দেখে নেবো আমরা। শিক্ষার যে ব্যবহারিক দিক রয়েছে সেই ব্যবহারিক দিকের উপর মনোবিজ্ঞানের কি প্রভাব রয়েছে সেগুলো আমরা একটুখানি জেনে নিই। প্রথম হচ্ছে পাঠ পরিকল্পনা। একটা শিক্ষা শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে প্রথম থেকে আমাদের একটা পরিকল্পনা করতে হয়, শুধু শ্রেণীকক্ষে নয়, বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা পরিকল্পনা করে নিই যে ওই বিষয়টা কেমন করে শিখবো বা কেমন করে শেখাবো। এই যে পরিকল্পনা, এক্ষেত্রে কিন্তু আমাদের মনোবিদ্যার অত্যন্ত প্রয়োজন। হারবার্ট স্পেন্সার তার যে পরিকল্পনা ছিল পঞ্চ সোপান, সেটা কিন্তু আধুনিক শিক্ষায় অনেক বেশি ভাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন যে পাঠ পরিকল্পনা রয়েছে, লেসন প্ল্যান, লার্নিং ডিজাইন, সেগুলো আমরা ব্যবহার করছি। অর্থাৎ শিক্ষার্থীকে পাঠদানের ক্ষেত্রে বা মনোগ্রাহী করার ক্ষেত্রে কিন্তু এই শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পাঠ পরিকল্পনা, যে ভবিষ্যতে আমি কোন পাঠটা দেব সেই পাঠটা আগে থেকে একটা পরিকল্পনা করে নেওয়া, যেটাকে বর্তমানে বলা হচ্ছে আমাদের লার্নিং ডিজাইন। আচ্ছা, তারপর কি হচ্ছে পাঠ্যপুস্তক রচনা। পাঠ্যপুস্তকগুলো ভালো করে তোমরা যদি ভেবে দেখো, পূর্বের যে আমাদের পাঠ্যপুস্তক ছিল সেগুলো কিন্তু সাদা কালো পাঠ্যপুস্তক ছিল, শুধুমাত্র সাদা পেপার, তার উপর কালো হরফে লেখা। তারপর অনেক যখন এই মনোবিদ্যার সরাসরি ব্যবহার হলো শিক্ষা ক্ষেত্রে, তখন থেকে কি করা হলো, পাঠ্যপুস্তকগুলো অনেক বেশি কালারফুল হলো, সেখানে ছবি দেওয়া হলো। ইতিহাসের একটা পাঠ্যপুস্তক হচ্ছে, সেখানে আমরা যদি পানিপথের প্রথম যুদ্ধের একটা ছবি দিয়ে দিই, যদি বিভিন্ন শিক্ষাবিদদের বা বিভিন্ন ঐতিহাসিকদের ছবি যদি আমরা ব্যবহার করি, বিভিন্ন বিজ্ঞানীদের ছবি ব্যবহার করি, তাহলে ছেলে মেয়েদের কাছে সেটা অনেক বেশি মনোগ্রাহী হবে, তারা অনেক বেশি পড়তে ভালো লাগবে। এই যে চেঞ্জ গুলো এলো পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে, বা পাঠ্যপুস্তকে যে সহজ থেকে কঠিন বিষয়ের দিকে ধীরে ধীরে রচনা করা হলো, এই যে বিষয়গুলো, এগুলো সব কিন্তু মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে। সহজ থেকে কঠিন বলতে কি বুঝবো আমরা, প্রথমে সহজ সহজ বিষয়গুলো রাখা হয়েছে প্রথম দিকে, ধীরে ধীরে এইভাবে আস্তে আস্তে কঠিনের দিকে যাওয়া হয়েছে। পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো দেখা হয়েছে, বা কোন শ্রেণীর ক্ষেত্রে, কোন বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে কেমন ধরনের পাঠ্যপুস্তক হবে, সেই পাঠ্যপুস্তকে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে, সেগুলো নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমাদের মনোবিজ্ঞান ব্যবহার করা হয়েছে, বা মনোবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপর কি বলছে, সহ পাঠক্রমিক কার্যাবলী। সব সময় শুধু পড়াশোনা করতে ভালো লাগে না, সেই জন্য আমাদের কি কনসেপ্ট এলো, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। সহ পাঠক্রমিক বিভিন্ন যে কার্যাবলী রয়েছে, বিভিন্ন নাচ গান আবৃত্তি, শ্রেণীকক্ষে বিভিন্ন কুইজ কন্টেস্ট, বিভিন্ন চিত্রাঙ্কনের বিষয়ে আমরা যদি অংশগ্রহণ করাই ছেলে মেয়েদের, তোমরা দেখবে স্কুলের রুটিনে সেইভাবে কিন্তু দেওয়া থাকে, বা সেই ধরনের টিচার নিয়োগের চেষ্টা চালানো হচ্ছে। এই যে সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে ছেলে মেয়েদের একটা আনন্দ দেওয়া গেল, তারা অনেক বেশি করে বিদ্যালয়ে আসতে বা যেখানে আমরা শিখতে চাইছি সেখানে যেতে থাকবে। এই বিষয়গুলো তারা অংশগ্রহণ করে নিজেদের যে অন্তর্নিহিত সত্তা রয়েছে বা প্রত্যেকের বহিঃপ্রকাশ করার একটা সুযোগ পাবে, বিভিন্ন দিকের বিকাশ ঘটবে, তার যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর বিকাশ ঘটবে, তাই না? এই বিষয়গুলো সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে কিন্তু শ্রেণীকক্ষে নিয়ে আসা হলো। এটা মনোবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে কি বলছে, সময় তালিকা নির্ধারণ। স্কুলের যে বা বিদ্যালয়ের বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষার যে কোনো জায়গায় সময় তালিকাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। শ্রেণীকক্ষের যে একটা শ্রেণীর কতক্ষণ করে সময় হবে, ক্লাসের যে সময়গুলো, তার মধ্যে সামান্য বিরতি দেওয়া, মাঝখানে যে আমাদের টিফিন আওয়ার দেওয়া হয় খাওয়া দাওয়ার জন্য সেটা, বা শ্রেণীকক্ষের পরে টিফিনের পরের আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো সময় একটু কমিয়ে দেওয়া, বা কটা থেকে কটা পর্যন্ত আমাদের বিদ্যালয় চলবে, মর্নিং অ্যাসেম্বলি বা অন্যান্য বিষয়গুলোর জন্য, বা আমরা যদি মাঝে মাঝে চাই বিভিন্ন জয়েন্ট ক্লাস গুলো অ্যাটেন্ড করানোর চেষ্টা করি যদি ছেলে মেয়েদের। এই যে বিষয়গুলো সময় তালিকা নির্ধারণের ক্ষেত্রে কিন্তু মনোবিদ্যার গুরুত্ব রয়েছে। এখানে শিশুর মনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে সে কোন সময়টাতে কোন কোন বিষয়গুলো চালাবে। ভালো করে তোমরা দেখবে আমাদের বিভিন্ন যে সরকারি বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু কি করা হয়, টিফিনের পরে প্রধানত বিভিন্ন সমন্বয় সাধনমূলক ক্লাস, আঁকার ক্লাস, ড্রয়িং মানে নাচের ক্লাস, গানের ক্লাস, তারপর খেলাধুলার ক্লাস, এগুলো আমরা রাখার চেষ্টা করি, যাতে কি হয় খাওয়া দাওয়া করার পর বা মিড ডে মিল গ্রহণের পর ছেলে মেয়েদের মধ্যে একটা মানে আড়ষ্টতা চলে আসে, তখন আমরা সেইটাকে আরো বেশি মনোগ্রাহী করার জন্য ওই ক্লাসগুলো ওখানে রেখেছি। এইটা হচ্ছে আমাদের সময় তালিকা নির্ধারণের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে কি হচ্ছে, শিখন উপকরণের ব্যবহার। শিখন উপকরণের নাম হচ্ছে টিএলএম, যেটাকে আমরা বলে থাকি টিচিং লার্নিং মেটেরিয়ালস। যদি নর্মাল আমি এখানে পড়াতে পড়াতে আমি এই বোর্ডটার ব্যবহার করেছি, এটা কিন্তু একটা শিখন উপকরণ। আমি চাইলে এখানে একটা মডেল, একটা কোনো চার্ট, একটা কোনো ডায়াগ্রাম সেগুলো ব্যবহার করতে পারতাম, চেষ্টা করেছিলাম। এই টেবিল আকারে আমরা যে লিখেছি, এখানে আমার যেই পেন রয়েছে, হোয়াইট বোর্ড রয়েছে, বা এই যে উপকরণগুলো আমরা ব্যবহার করি, এগুলো শিখন উপকরণ। এগুলোর মাধ্যমে শিক্ষাটা কি হবে, অনেক বেশি মনোগ্রাহী হবে, ছেলেমেয়েরা বুঝতে পারবে, আচরণগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে, আচরণগুলোকে অনেক বেশি উন্নত করা যাবে। এই যে ব্যবহার, শিক্ষক নিজেও একটা টিএলএম হিসেবে নিজেকে ব্যবহার করতে পারে, কোনো কিছু অ্যাক্টিং করে দেখানো, এই টোটাল বিষয়গুলো কিন্তু টিএলএম এর অন্তর্ভুক্ত। এইগুলো করার মাধ্যমে কি করব, আমরা শিক্ষার্থীর মনকে ছুঁতে চাইছি বা তার সেই সমস্ত বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতে পারছি। এই টিএলএম এর ব্যবহার কিন্তু এই মনোবিজ্ঞানের জন্যই সম্ভব হয়েছে।
তারপর কি রয়েছে বিদ্যালয়ের শৃঙ্খলা স্থাপন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমে কিন্তু বিদ্যালয়ের শৃঙ্খলা স্থাপনের চেষ্টা করা হয়েছে। ভালো করে ভেবে দেখো, মর্নিং অ্যাসেম্বলিটা শুধুমাত্র সেখানে কোনো জাতীয় সঙ্গীত গাওয়া বা কোনো গাওয়ার জন্য কিন্তু করা নয়, সেখানে একটা সংবাদ পরিবেশন করা, শিক্ষার্থীদের কোনো একটা শিক্ষাবিদ, কোনো একটা মনোবিদ বা কোনো একটা মহান মানুষের একটা উক্তি তুলে ধরা, কুইটোস তুলে ধরা, সেগুলোর মাধ্যমে আমরা কি করি, প্রথমেই ছেলে মেয়েদেরকে শৃঙ্খলিত করি। তাদের যে জামা কাপড় থেকে শুরু করে তাদের যে বেঞ্চের ব্যবস্থা, তাদের ব্ল্যাকবোর্ডটা কেমন জায়গায় অবস্থান করবে, শ্রেণীকক্ষগুলো কেমন হবে, সেখানে আলো বাতাসের ব্যবস্থা থাকবে, বিদ্যালয়ে জলের ব্যবস্থা থাকবে, খেলার মাঠের ব্যবস্থা থাকবে, এই টোটাল বিষয়টা কিন্তু মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। টোটালটার জন্য চেষ্টা করা হচ্ছে বিদ্যালয়ের শৃঙ্খলা যাতে বজায় থাকে, বা শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী বা একজন শিক্ষক কেমন আচরণ করবে, একজন শিক্ষক গিয়ে যে ক্লাসের মধ্যে সমস্ত ছেলে মেয়েদের দৃষ্টি আকর্ষণ করবে, তাদেরকে নিজের দিকে অনেক বেশি এঙ্গেজ করে ফেলবে, এই বিষয়গুলো কেন করা হয়েছে, বিদ্যালয়ে যাতে শৃঙ্খলাটা বজায় রাখা যায়। এগুলো কিন্তু মনোবিজ্ঞানের উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে। তারপরে কি রয়েছে, মূল্যায়ন রয়েছে। বর্তমান দিনে এই মূল্যায়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এখন কিন্তু শুধুমাত্র কোনো একাডেমিক বিষয়ের উপর মূল্যায়ন করা হচ্ছে না, শিক্ষার্থীর সার্বিক মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচ বা হোলিস্টিক রেকর্ড কার্ড। তোমরা জানো সবাই, তোমাদের চলে এসছে হোলিস্টিক রিপোর্ট কার্ড, সরি, সেটা চলে এসে সেখানে দেখা হচ্ছে সার্বিক যে মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, তারপরের পয়েন্ট আমাদের কি রয়েছে, আচরণগত বিভিন্ন সমস্যার সমাধান। আমাদের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের আচরণ দেখা যাচ্ছে, কারণ প্রত্যেকজন আলাদা আলাদা সমাজের বিভিন্ন অংশ থেকে এখানে আসছে। অতগুলো ছেলে মেয়ে যখন একসঙ্গে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, আসার পর তাদের আচরণগুলো আলাদা আলাদা হবে। এক্ষেত্রে বিভিন্ন আচরণগত সমস্যা দেখা দিতে পারে, একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হতে পারে, একটু ঝগড়াঝাটি হতে পারে। এই সমস্ত বিষয়গুলো সেগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মনোবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে আমরা বলতে পারি স্কুল ছুট বা স্কুল পলায়ন, এই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্যও মনোবিজ্ঞান প্রয়োজন। তাহলে আমাদের কি শিক্ষা মনোবিজ্ঞান বিষয়টা আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তোমাদের যদি মনে হয় যে কোনো কোনো বিষয়ে আরো বিস্তারিতভাবে জানার প্রয়োজন রয়েছে, তাহলে আমাদের অনলাইন ব্যাচে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। সেখানে সামান্য একটু ফিস নেওয়া হয় আমাদের মোটামুটি ব্যবস্থাটা পরিচালনা করার জন্য। তোমরা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা উপলব্ধ আছি, সেখান থেকে এসো আমাদের সঙ্গে কথা বলো, অনলাইন ব্যাচে যুক্ত হও। আর এই ভিডিও সম্পর্কে যদি তোমরা কিছু জানাতে চাও, তোমরা কমেন্ট করো। আর অবশ্যই অনেক বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।